আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। আজকে কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলা এডিশন বন্ধ করে দেওয়ার কারণে। আরও নিন্দা জানাই ইউনুস, আসিফ নজরুল এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছে সবাই। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে, তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং তারা নিজেরাই বাংলাদেশ নামক সোনার খনি পেয়ে চুরি এবং লুটপাট। কোনো একটা উপদেষ্টা ইউনুস থেকে শুরু করে সর্বনিম্ন যে উপদেষ্টা ছিল মাহফুজ, নাহিদ, সার্জিস, তাদেরকে সব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না তারা দুর্নীতি এবং চুরি করে নাই। দেখেন, আফসোস হয় আমার দেশের মানুষ কবে জাগ্রত হবে এবং তারা বুঝবে যে বাংলাদেশটা কোনো গরিব দেশ না। এই দেশটাকে গরিব বানায় রাখা হয়েছে। যেই দেশের ৭৬ বা ৭৭% ভূমি আবাদযোগ্য, মানে চাষাবাদের যোগ্য, এমন দেশ বাংলা সারা বিশ্বে বিরল। হাতে গোনা কয়েকটা দেশ আছে যাদের হাতে প্রায় ৭০ ভাগের উপরে কৃষি জমি আছে। এর মধ্যে এক নম্বর আছে বাংলাদেশ। যেই দেশে একটা মানে বীজ শস্য ফালালে কী হয়, গজায় বিনা যত্নে, ওই দেশে মানুষ কীভাবে গরিব থেকে অসম্ভব। এটা বাংলাদেশ নামক রাষ্ট্রকে গরিব বানায় রাখা হয়েছে। যারা বাংলাদেশের রাজ্য সম্পর্কে বুঝে, তো ছোট্ট একটা বিষয় দেখেন যে ইলিয়াস হোসেন যে বলল যে মাহফুজ নিজে এই ১ বছরে ১০০ কোটি টাকার উপরে কামাইছে। ইলিয়াস তো কোনো সময় মানে নিশ্চিত না হয়ে কোনো কথা বলে না, এটা সবাই জানে। মাহফুজের ভাই কী করে চান্দা তোলে, সরাসরি বলছে এবং প্রমাণ আছে ইলিয়াসের কাছে। তো বুঝেন ১ বছরে যেই দেশের একটা সাধারণত মানে একটা পদ পাইয়া, ওর বয়স কত, সর্বোচ্চ আমার মতো ৩০-৩১ এর বেশি না, ওই ১০০ কোটি টাকার মালিক। কল্পনা করা যায়? সাধারণত বাংলাদেশ তো আমি মনে করি আমরা কি মৃত একটা জাতি। এটা যদি কোনো ইউরোপের দেশে হইতো তাহলে কি হইতো, পুরো দেশ ওই দেশের জনগণ আগুন দিয়ে জ্বালিয়ে দিত। বাস্তব, যদি ইউরোপের কোনো একটা দেশ হইতো এরকম দুর্নীতি, যে একটা উপদেষ্টা মণ্ডলী ১ বছর আইসা সে ১০০ কোটি টাকার উপরে কামায়, এটা তো মানে সর্বনিম্ন বলা হয়েছে, আরও বেশি। তো ওই দেশের জনগণ কী করতো, ওই দেশটা পুরো আগুন জ্বালিয়ে দিত। কিন্তু বাংলাদেশের মানুষ, আফসোস, তাদেরকে গরিব বানায় রাখা হয়েছে। বাংলাদেশে কোনো আমি একটা জোর দাবি জানাই যে বাংলাদেশে শুধু আমাদের দরকার নেই কোনো কিছুর। দুটো জিনিস দরকার: এক, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ইনসাফের রাষ্ট্র, আদল। আমরা শিক্ষা ব্যবস্থা এবং সুবিচার চাই, যে গরিব থেকে ধনী সবার সমানভাবে বিচার হইব, কোনো টাকায় কোনো দুর্নীতি হইব না। বাংলাদেশের বিচার ব্যবস্থা কল্পনা করা যায় যে আধুনিক জমানায় ২০২৫ সালে আইসাও যেই দেশে একটা বিচার মামলা, সাধারণ মামলা ২০ বছর লাগে শেষ হইতে, তাও শেষ হয় না। বাপ মারা যায়, ছেলে বুড়ো হয়ে যায়, তারপরে গিয়ে রায় হয়। এটা কোনো রাষ্ট্র দেশ? যে বলি বাংলাদেশ কোনো রাষ্ট্র না, এটা জুলুমের হাতিয়ার। এবং যে সমস্ত যারাই ক্ষমতা আসে, যারাই আসুক, সবগুলাই চোর। কি জন্য? তাদের সামনে তো বিশাল বড় থাকে কি সম্পদের পাহাড়, তারা দেখে ঠিক রাখতে পারে না। শোনেন, যেই দেশের রাষ্ট্রপ্রধান চোর হয়, ওই দেশে কীভাবে আসবে ইনসাফ, কীভাবে আসবে সুখ শান্তি, কীভাবে আসবে উন্নতি? অসম্ভব এটা। ছোট্ট একটা ঘটনা বলি, যে খলিফাতুল মুসলিমিন উমর আনহু, উনি খলিফা, যখন মুসলমানরা রোম বিজয় করলো, রোম পারস্য দুটা বিজয় করছে, কোনো একটা গনিমত মাল থেকে একটা সুই পর্যন্ত চুরি হয় নাই। তো উমর বলতেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আলী, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আমাদের দেশের জনগণ এত ভালো যে গনিমত মাল থেকে একটা সুই পর্যন্ত চুরি হয় নাই। তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিতেছে, হে আমিরুল মুমিনিন, এটা শুধু এই কারণে যে আপনি ইনসাফ এবং চুরি করেন নাই। যদি আপনি একটা সুতো পরিমাণ কী করতেন, চুরি করতেন, খেয়ানত করতেন, তো পুরো বাইতুল মাল সবগুলো চুরি দিত। এই জন্য যে দেশে রাষ্ট্রপ্রধান চোর হয়, ওই দেশে ইনসাফ, ওই দেশে আদল, ওই দেশে সুবিচার মানে কল্পনা করা আর বোকার স্বর্গে বাস করা এক সমান। তো অতএব আমাদের দেশে প্রথম
আমাদের দরকার, আমাদেরকে অন্ধকার রাখা হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম শিক্ষা ব্যবস্থাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত এক শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার। বাংলা ভাষাকে প্রাধান্য দিয়া শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, এক শিক্ষা ব্যবস্থা। একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের রাষ্ট্রের পিছনের রাষ্ট্র, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরপরে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, এই রাষ্ট্রগুলো কিন্তু আমাদের পিছনের রাষ্ট্র, পররাষ্ট্র, কোরিয়া, জাপান। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে যে সমস্ত রাষ্ট্র ব্রিটিশদের অধীনে ছিল এবং ব্রিটিশ থেকে তার স্বাধীন হওয়ার পরে তাদের শিক্ষা ব্যবস্থা নিজস্ব ভাষায় করছে, তারা সবচেয়ে বেশি মানে উন্নয়নশীল রাষ্ট্র। যেমন জাপান, উদাহরণ হিসাব, জাপান তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ভাষায়, কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ভাষায়, চায়না সবচেয়ে বড় উদাহরণ, তাদের শিক্ষা ব্যবস্থা তারা কী করে না, ইংলিশে করে নাই। শুধু আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমরা যারা আছি, আমরা এখন ওই ব্রিটিশদের গোলামির ভিতরেই আছি। আজকে 300 মানে ব্রিটিশ গেছে 200 বছর, তারা শাসন করছে 200 বছর, 400 বছর ধরে আমরা এখন গোলামি আছি। আমরা এখন স্বাধীন হতে পারি নাই। যারা মনে করে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, ভাই রাষ্ট্র হিসেবে স্বাধীন, কিন্তু তুমি যে ব্রিটিশ যে ব্যবস্থা ছিল, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমরা তার ভিতরেই আছি। অতএব আমরা গোলামের ভিতরে আছি। আমাদেরকে কী হতে হইব? মুক্ত স্বাধীন হতে হইব। আমার কথাগুলো হয়তো বা এলোমেলো। সবচেয়ে বড় আফসোস এবং পরিত বিষয়, আমি যে যুবককে খুঁজতাম সেই যুবক ছিল হাদি, কিন্তু আমরা তারা মূল্যায়ন করতে পারিনি। হাদি যা লালন করত, আমরা জাতি হিসাবে আমরা তা ধারণ করতে পারিনি। আমাদের দেশ এবং জাতির যদি আমরা কি মানে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের দুটা কাজ করতে হইব। আমাদের প্রথমত শিক্ষা ব্যবস্থা নতুন করে বানাইতে হইব আমাদের নিজস্ব ভাষায়, বাংলা ভাষায়, এবং সবার জন্য সমান এক ব্যবস্থা থাকতে হইব। এক ব্যবস্থা, দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। এটা হলো এক। দ্বিতীয়ত আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে হইব, সবার জন্য সুবিচার নিশ্চিত করতে হইব। আমরা যদি প্রথমত এই দুইটা জিনিস প্রতিষ্ঠা করতে পারি, তো বাংলাদেশের স্বাধীনতা সর্বমৌত্র অখণ্ড থাকবো। নয়তো এদেশের আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের যে অবস্থা, আমাদের দেশে এই যুদ্ধ আসতে বেশি দেরি নেই যদি আমরা না বুঝি। অতএব স্বাধীনতা, সর্বমৌত্র এবং ঐক্য, পাশাপাশি ইনসাফ আমরা যদি ধারণ না করি, লালন না করি, প্রতিষ্ঠা না করি, তো চিরে আমরা জাতি হিসাবে নিশ্চিন্ন হয়ে যাব। অতএব সবাইকে আমি সতর্ক করবো, সাবধান করব, এবং সবাই ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেন এবং চেষ্টা করেন। কারো আশায় কেউ বসে থাকেন না, সবাই আওয়াজ তোলেন, সবাই প্রতিবাদী হন। জুলুম সহ্য করাও জুলুম। অতএব আমাদের সবাইকে জুলুম থেকে বাড়ি আসতে হইব। আমরা জালেম হইব না, মুজলুম হইব না। বাংলাদেশের আর একটা আমাদের জাতীয় সমস্যা আছে কি জানেন? আমরা এটা বুঝি না অনেকেই, বা সবাই দেখি কিন্তু এটা কোনো কিছু মনে করি না। বাংলাদেশের জাতীয় সমস্যা হলো কি, বাংলাদেশের উচ্চ শ্রেণী এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, এই দুইটা শ্রেণী জালিম শ্রেণী। যারাই ক্ষমতায় আসে, এই দুই শ্রেণীতে এমনকি মূল ভূমিকা থাকে। আসুক ক্ষমতা আওয়ামী লীগ, বিএনপি, বা যেই ক্ষমতায় আসুক, এই দুই শ্রেণী কী করে, তারা ক্ষমতার ভারসাম্য কী করে চাবিকাঠি নাড়ে। তারাই সমস্যার মূল। এই দুই শ্রেণীকে কী করতে হইব? প্রতিহত করতে হইব। উচ্চ শ্রেণী এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, এই দুই শ্রেণী জালিম শ্রেণী যারা আছে, তাদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হইব। তারা যাই ক্ষমতা আসুক, তারা তাদের পক্ষে যায়, এবং ওই পক্ষে যা কী করে, নাম দিয়ে জুলুম করে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর উপরও। আমাদেরকে এই দুই জুলুম থেকে বাড়ি আসতে হইব।